নমস্কার। আজকের আলোচনায় আমরা একটু ফিরে দেখব কোচবিহারের মহারানী সুনীতি দেবীর জীবন আর তার কাজ। ১৯ শতকের শেষ আর ধরুন ২০ শতকের শুরু। তিনি কিন্তু এক বেশ অন্যরকম চরিত্র ছিলেন। মানে রাজপরিবার, সমাজ সংস্কার, আবার সংস্কৃতির জগৎ সবটাকেই একসূত্রে বাঁধার চেষ্টা করেছিলেন। হ্যাঁ, ঠিকই। আর সময়টাও খুব ইন্টারেস্টিং। মানে কোচবিহার তখন একটা কর্দ রাজ্য, ব্রিটিশ ভারতের অধীনে, কিন্তু আবার স্থানীয় রাজার শাসন। এইরকম একটা পরিস্থিতিতে সুনীতি দেবীর অবস্থানটা কিন্তু বেশ ইউনিক ছিল, তাই না? একদম। একদিকে কলকাতার কেশবচন্দ্র সেনের মেয়ে, মানে প্রগতিশীল ব্রাহ্ম সমাজের আবহ, আর অন্যদিকে বিয়ে হলো কোচবিহারের, বলতে গেলে তুলনামূলকভাবে রক্ষণশীল হিন্দু রাজ পরিবারে। এই দুটো ভিন্ন জগতের মিশেল তার কাজকে একটা অন্য মাত্রা দিয়েছিল। আমরা তো বিভিন্ন সূত্র, মানে ধরুন গবেষণাপত্র, কিছু ঐতিহাসিক লেখা, প্রবন্ধ, এগুলো থেকেই জানার চেষ্টা করব তার বহুমুখী অবদান, বিশেষ করে নারী শিক্ষা বা সমাজ পরিবর্তনে তার ভূমিকাটা ঠিক কেমন ছিল। সেটাই, তার কাজের তাৎপর্য বুঝতে গেলে ওই প্রেক্ষাপটটা মনে রাখা খুব দরকার। আচ্ছা, ওনার জন্ম তো 1864 সালে। বাড়িতেই পড়াশোনা, মানে ট্র্যাডিশনাল শিক্ষার সাথে পাশ্চাত্য শিক্ষার একটা মিশেল ছিল বোধহয়। হ্যাঁ, সেটাই শোনা যায়। আর বিয়েটা হয়েছিল বেশ অল্প বয়সে, মাত্র 14 বছর বয়সে, 1878 সালে, কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের সাথে। এত কম বয়স, আবার দুটো একেবারে ভিন্ন ধর্মীয় পরিমণ্ডল, এই বিয়েটা নিয়ে তখন নিশ্চয়ই বেশ আলোড়ন হয়েছিল। তো বটেই, বয়স নিয়ে তো কথা ছিলই, আবার ব্রাহ্ম হিন্দু রীতিনীতির ফারাকটাও ছিল। কিন্তু মজার ব্যাপার হলো, এই বিয়েটাই কিন্তু শেষ পর্যন্ত কোচবিহারের আধুনিকতার দিকে এগোনোর একটা রাস্তা খুলে দিয়েছিল। আর বিয়ের ঠিক পরেই তো মহারাজা চলে গেলেন লন্ডন পড়াশোনা করতে। সুনীতি দেবী প্রথম 2 বছর কলকাতাতেই ছিলেন, বাবার বাড়িতে। আচ্ছা, সেই সময়টা হয়তো ওকে আরও তৈরি হতে সাহায্য করেছিল ভবিষ্যতের জন্য। হতেই পারে। কোচবিহারে ফিরে এসে কিন্তু উনি নারী শিক্ষার জন্য বলতে গেলে ঝাঁপিয়ে পড়লেন। 1881 সালে প্রতিষ্ঠা করলেন সুনীতি কলেজ, যেটা পরে সুনীতি একাডেমি নামে পরিচিত হয়, তাই তো? হ্যাঁ, আর শুধু স্কুল প্রতিষ্ঠা নয়, ছাত্রীদের জন্য অনুদানের ব্যবস্থা করা, বেতন মকুফ করা, এমনকি যাতায়াতের জন্য পর্দা ঘেরা গাড়ির ব্যবস্থা। ভাবুন একবার, সেই সময় দাঁড়িয়ে এগুলো কত বড় পদক্ষেপ ছিল। সত্যি। দার্জিলিংয়েও তো উনি একটা স্কুল প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন 1908 সালে ওর বোন সুচারু দেবীর সাথে মিলে। হ্যাঁ, মহারানী গার্লস হাই স্কুল। আসলে সেই যুগে প্রাতিষ্ঠানিক নারী শিক্ষা তো মূলত উঁচুতলার মধ্যেই সীমাবদ্ধ ছিল, বা বড়জোর বাড়িতে বসে কিছু ধর্মীয় পাঠ। সেখানে দাঁড়িয়ে সুনীতি দেবীর এই উদ্যোগগুলো একটা বিরাট পরিবর্তন এনেছিল। যদিও কিছু সূত্রে জানা যায় যে মাঝে মাঝে অর্থের অভাব দেখা দিত। হ্যাঁ, সেটা হতো, কিন্তু তার সত্ত্বেও ওর চেষ্টাটা কিন্তু থামেনি। আর একটা জিনিস খেয়াল করার মতো, ওর শিক্ষা বিস্তারের ভাবনায় কোনো ধর্মীয় সংকীর্ণতা ছিল না, একটা বেশ ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ছিল। শিক্ষার বাইরে এসে সমাজ সংস্কারেও তো ওর ভূমিকা বিরাট। রাজ্য কাউন্সিলের সভাপতি ছিলেন, পরে 1932 সালে অল বেঙ্গল উইমেন্স ইউনিয়নের প্রথম সভাপতিও হন। বাল্যবিবাহ, পর্দা প্রথা, এগুলোর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। অবশ্যই, নারীদের বাড়ির বাইরে এসে সামাজিক রাজনৈতিক জীবনে অংশ নিতে উনি খুব উৎসাহ দিতেন। এর পেছনে হয়তো ব্রাহ্ম সমাজের উদার চিন্তা আর পাশ্চাত্য শিক্ষার প্রভাব ছিল। প্রভাব তো ছিলই, কিন্তু উনি নিজে সেই ভাবনাগুলোকে এখানকার মতো করে প্রয়োগ করেছিলেন। ওকে যে প্রগতি ও সমাজ সংস্কারের অগ্রদূত বলা হয়, সেটা কিন্তু শুধু কথার কথা নয়। একদম, তার কাজের মধ্যেই সেটার প্রমাণ। লেখার জগতেও তো উনি ছিলেন। ইংরেজি বইয়ের তালিকাটা বেশ লম্বা। দি অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান প্রিন্সেস, বেঙ্গল ড্যাকয়েটস অ্যান্ড টাইগার্স, 9 আইডিয়াল ইন্ডিয়ান উইমেন, আরও আছে। বাংলাতেও লিখেছেন অমৃতবিন্দু, শঙ্খ শঙ্খ। হ্যাঁ, ওই আত্মজীবনীটা, দি অটোবায়োগ্রাফি অফ অ্যান ইন্ডিয়ান প্রিন্সেস, ওটা খুব গুরুত্বপূর্ণ। সম্ভবত কোনো ভারতীয় রাজপরিবারের মহিলার লেখা প্রথম পূর্ণাঙ্গ আত্মজীবনী। তাই নাকি? আচ্ছা, তখনকার অন্দরমহল, অভিজাত সমাজ, এই সব কিছুর একটা ছবি পাওয়া যায় বইটা থেকে। আর ওই যে বেঙ্গল ড্যাকয়েটস অ্যান্ড টাইগার্স বইটা, ওটার একটা গল্পে মূল চরিত্র একজন মহিলা ডাকাত। সত্যি? এটা তো বেশ ইন্টারেস্টিং। সেই সময়ের নিরিখে খুবই সাহসী কল্পনা। হ্যাঁ, হয়তো ওর নিজের সংস্কার মুক্ত মনেরই একটা প্রতিফলন। আন্তর্জাতিক স্তরেও তো ওর পরিচিতি ছিল। প্রথম ভারতীয় মহিলা হিসেবে CIE উপাধি পেয়েছিলেন 1887 সালে,
রানী ভিক্টোরিয়া রজত জয়ন্তীতে গিয়েছিলেন দিল্লি দরবারেও মহারাজার সাথে। হ্যাঁ, ইংল্যান্ডে উনি সেখানকার অভিজাত মহলে মিশতেন এবং খুব সুন্দরভাবে ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতেন। এই যে প্রাচ্য আর পাশ্চাত্যের মধ্যে একটা যোগাযোগের চেষ্টা, সেটাও ওর একটা বড় অবদান। 1939 সালে উনি মারা যান। আর একটা তথ্য, উনি কিন্তু মহারানী গায়ত্রী দেবীর পিতামহী ছিলেন। ঠিক, আসলে সুনীতি দেবী ঐতিহ্যকে অস্বীকার করেননি, আবার আধুনিকতাকেও গ্রহণ করেছিলেন। এই যে একটা মেলবন্ধন, যাকে আমরা বলি কালচারাল সিনথেসিস, সেটাই ওর বৈশিষ্ট্য। কোচবিহারের আধুনিকীকরণে, বিশেষ করে নারী জাগরণে ওর কাজের প্রভাব আজও খুব প্রাসঙ্গিক। সত্যিই তাই। মহারানী সুনীতি দেবীর নিঃসন্দেহে এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। শিক্ষা, সমাজ সংস্কার, সাহিত্য, সংস্কৃতি সব ক্ষেত্রেই উনি প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ জানিয়েছেন। তার জীবনটা আমাদের এটাই দেখায় যে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকেও কিন্তু পরিবর্তনের দিশা দেখানো সম্ভব। ঐতিহ্য আর আধুনিকতার এমন একটা ভারসাম্য রক্ষা করা, বিশেষ করে সেই যুগে একজন নারীর পক্ষে, এটা এক কথায় অসাধারণ। তার মতো মানুষদের জীবন নিয়ে আলোচনা করলে ইতিহাসের অনেক অজানা দিকও যেন স্পষ্ট হয়ে ওঠে। একদম, আর সেটা আমাদের বর্তমানকে বুঝতেও সাহায্য করে।